আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আশা করি সকলে ভালো আছো। বরাবরের মতো আজকে কিন্তু আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্রুত সকলে জয়েন করে ফেলো। এখনই আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো এক্সাম নকিং এট দ্য ডোর। খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই জন্য যারা এখনো পড়াশোনা ফেলে রেখে ঘোরাফেরার মধ্যে আছো, তারা তাড়াতাড়ি ফিরে এসো, পড়াশোনাতে মনোনিবেশ করো, নচেত কিন্তু দুঃখ পেতে হবে। ওকে, ওকে, দ্রুত সকলে জয়েন করে ফেলো। ওকে, ক্লাসের লিঙ্কটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, যেন সকালে জানতে পারে যে আমাদের ক্লাসটা শুরু হয়েছে। ওকে, আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। ওকে, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। ওকে, তো আমাদের সাথে জয়েন করেছো হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। নসিব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, ভালো আছি। ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো যাই হোক, তোমাদের কিন্তু দেখা পাচ্ছি না আর কি। তোমরা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকছো, হয়তোবা রেকর্ড ক্লাস তোমরা দেখো, বাট লাইভ ক্লাসে থাকলে আরো বেশি প্রাণবন্ত হয় ক্লাসটা। তো চেষ্টা করবা আমরা যেন বেশি বেশি লাইভ ক্লাস দেখতে পারি। ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছ। তো আজকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে শুরু করব আমরা কিন্তু। আহ, এখন পর্যন্ত প্রাণী বৈচিত্র্য এক এই কোর্সে কিন্তু আমরা আলোচনা যেগুলো করেছি সেগুলো বেশিরভাগ ছিল নন মেজর ফাইলানিয়া, এবং পরবর্তীতে আমরা মেজরের মাঝখান থেকে দুইটা পড়েছি, সেটা হলো পরিফেরা এবং নিড এরিয়া। এখন কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হবে কি, অধ্যায় 6। এই 6 অধ্যায়ের আন্ডারে কিন্তু রয়েছে প্লাটি হেলমিনথিস। ওকে, শুরু করবো কি আমরা অধ্যায় 6। অধ্যায় 6, এই 6 অধ্যায় মূলত যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো প্লাটি হেলমিনথিস। হ্যাঁ, পর্ব প্লাটি হেলমিনথেস, এই পর্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পর্ব প্লাটি হেলমিনথিস। ওকে, রিয়া জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ধরো এই অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন হবেই হবে, এটা মাস্ট বি। হয় সংক্ষিপ্ত, না হয় এক কথায়, না হয় বড় প্রশ্ন, যে কোনো না কোনো প্রশ্ন কিন্তু হয়ই হবে। তো এটাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি মনে করি আর কি। তো যাই হোক, সো প্লাটিহেলমিনথিস এই পর্বটা আমরা এখন শুরু করতে চাচ্ছি। সো প্লাটিহেলমিনথিস শব্দটা দুটি শব্দ থেকে আসছে, গ্রিক শব্দ। প্লাটিস অর্থ চ্যাপ্টা, প্লাটিস অর্থ হলো কি চ্যাপ্টা, ঠিক আছে। প্লাটিহেলমিনথিস, প্লাটি বা প্লাটিস এখান থেকে শব্দটা আসছে, শব্দ হতো কি চ্যাপ্টা, এবং হেলমিন্থ শব্দ হলো কৃমি। হেলমিন্থ শব্দ হলো কি কৃমি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, চ্যাপ্টা কৃমি নিয়ে আমরা আলোচনা করছি আর কি। হ্যাঁ, চ্যাপ্টা কৃমি নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে এই পর্বে কি থাকবে, চ্যাপ্টা কৃমি নিয়ে আমরা আলোচনা করবো আর কি। ওকে, তো এটা কিন্তু গোল কৃমি না, গোল কৃমি বলা হয় নেমাটোডন যারা, তাদেরকে বলা হয় আবার গোল কৃমি বলা হয় থাকে আর কি। ওকে, তাহলে প্লাটিস শব্দ তাহলে চ্যাপ্টা, আর হেলমিন শব্দ হচ্ছে কি কৃমি। এই দুটো শব্দ থেকে কিন্তু এটা এসেছে, কিন্তু দুটি গ্রিক শব্দ, এই দুটোই কিন্তু গ্রিক শব্দ, মাথায় রেখো। এটা একটা গ্রিক শব্দ, দুইটাই গ্রিক শব্দ, এখান থেকে কিন্তু এগুলোর সূত্রপাত হয়েছে। তাহলে প্লাটিস শব্দ তো চ্যাপ্টা, আর হেলমিন শব্দ হলো কৃমি। তার মানে এই অধ্যায়ে মূলত আলোচনা করে চ্যাপ্টা কৃমি নিয়ে আমরা আলোচনা করবো আর কি।
তো চলো যাই, আমরা কিন্তু আহ প্রচুর ক্লাস নেব। ধরে রাখো আমরা এখন সপ্তাহে প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করব। কোনো একদিন হয়তো বা প্রবলেমের কারণে হয়তো নেবো না। ধরো যেদিন আমি বেশি ব্যস্ত থাকি ওই দিন হয়তো নিতে পারবো না, কিন্তু ধরে রাখো প্রত্যেক দিনই ক্লাস হবে। এখন যদি এরকম হয় ক্লাস রাত 11টা শুরু করতে হবে, তাতেও কোনো আপত্তি নাই, শুরু করতে হবে। কারণ তোমাদের পরীক্ষা যেহেতু সামনে চলে আসছে এবং আমাদের কোর্সে অনেক কিছু বাকি রয়েছে, এই জন্য আমাদের ক্লাসগুলো কিন্তু চলমান রাখতে হবে আর কি। ওকে, তো যেটা বলছে আর কি, তাহলে আমরা প্লাটিহেলমিনথেস পড়তেছি। সো প্লাটিহেলমিনথেসের কিন্তু অধিকাংশ এই প্রাণী কিন্তু পরজীবী টাইপের হয়ে থাকে, কিছু আছে মুক্তজীবী। মোস্ট অফ দেম হল পরজীবী টাইপের আর কি প্রাণী। সো এই এই পর্বের ক্ষেত্রে হয়ে থাকে আর কি। তো চলো যাই, আমরা সামনে এগোই। তো আমরা এখন দেখবো যে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো আর কি। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। তো কি কি বৈশিষ্ট্য আছে, চলো যে আমরা ধীরে ধীরে আলোচনা করি। আহ হ্যাঁ, আসলে জীববিজ্ঞানের বেশিরভাগ শব্দই গ্রিক থেকে আসছে, বলাই যায় এটা। কারণ হলো যে তৎকালীন সময়ে গ্রিকেই কিন্তু এসবের চর্চা হতো আর কি। ওই গ্রিক, বর্তমান বর্তমান যে রোমান বলো বা গ্রিস যে দেশ বলো আর কি, এই দেশগুলোর ওই রিজনটাতে কিন্তু এইসব নিয়ে আলোচনা করা হতো আর কি। এর মধ্যে তোমার তুরস্কের কিছু অংশ পড়েছে আর কি। ওই পুরো জায়গাটা মিলে কিন্তু একটা গ্রিক যে যুগ ছিল আর কি। তো ওইখানে কিন্তু এগুলো নিয়ে প্রচুর আলোচনা করতো। আমরা যে বিখ্যাত দার্শনিকদের নাম শুনেছি, অ্যারিস্টটল থেকে শুরু করে বাকিরা যারা, তারা কিন্তু ওই রিজন কিন্তু ওরিয়েন্টেড আর কি। এবং তারা কিন্তু ওই সময় জ্ঞান চর্চা করতো আর কি, তার কারণে কিন্তু এটা হয়েছে আর কি। তো যেটা বলছিলাম আর কি, তাহলে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। চলো যাই, প্রথম বৈশিষ্ট্য আমরা আলোচনা করব যে প্লাটিহেলমিনথেস পর্বের যে প্রাণীরা আছে তারা হলো কি, প্রথম কথাই হলো যে তারা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। কয় স্তর? ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। ওকে, আহ ত্রিস্তরী প্রাণী। তারা কয় স্তরী? ত্রিস্তরী প্রাণী। তো এদের থেকেই কিন্তু ত্রিস্তরী প্রাণী কিন্তু সূত্রপাত ঘটেছে আর কি। ত্রিস্তরী প্রাণী। সো কি কি স্তর থাকে, স্তরগুলো, ত্রিস্তরগুলো কি কি? তো চলো দেখি আমরা। স্তরগুলো হলো একটোটার্ম, তারপরে এন্ডোটার্ম, আর 3 নম্বর হলো কি, মেসোড্রাম। আশা করি এগুলি সম্বন্ধে সকলের ধারণা আছে। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের যে প্রাণী বিজ্ঞান পরিস্থিতি যে অধ্যায় আছে সেখানে কিন্তু এগুলো আমরা ডিটেলস আলোচনা করছি। একটোডাম কি, এন্ডোডাম কি, মেসোডাম কি, এগুলো ডিটেলস আলোচনা করা আছে, ওখানে ক্লাস দেখে নিলে হয়ে যাবে আর কি। সো এরা হলো ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। তার মানে হলো তাদের ভ্রূণীয় দশায়, ভ্রূণীয় যে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আছে সেখানে কিন্তু তাদের ভ্রূণের 3টি স্তর দেখা যায়, একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম। সো এগুলোকে আমরা যদি দেখাই, এইভাবে দেখানো যায়। ধরো এটা হলো একটোডাম, ঠিক আছে? একটোডাম, ধরো যদি এভাবে দেখাই, ধরো এটা হলো একটোডাম, এটা হলো তোমার কি, একটোডাম। ওকে, তারপর আসো, এটা হলো কি, যাই হোক, যদি না হয় আমরা মেনুর পদ্ধতি দেখি। তো এটা হলো মেসোডাম এবং মাঝখানে কি থাকে, একদম এন্ডোটার্ম থাকে মাঝখানে। সো এই 3টি স্তর কিন্তু এরকম দেখা যায় আর কি। সো 3টি স্তর। সো এদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ প্লাটিহেলমিনথেস পর্ব থেকে কিন্তু ত্রিস্তর বিশিষ্ট প্রাণী কি ঘটেছে, উদ্ভব ঘটেছে। এর আগ পর্যন্ত কিন্তু দ্বিস্তর ছিল, অর্থাৎ আমরা যে পরিস্থিতি পরিফেরা নিডের, এরা হলো সব দ্বিস্তরী আর কি। এদের থেকে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী কি হয়েছে, আবির্ভাব কিন্তু শুরু হয়েছে আর কি। সো এই হলো ত্রিস্তর বিশিষ্ট প্রাণী তারা হয়ে থাকে। একটা গেল, এবার পরেরটা চলে যাচ্ছে আমরা।
পরেরটা আসো। এখানে বলা হচ্ছে যে 2 নম্বর পয়েন্টে যেটা বলা আছে সেটা হলো যে তাদের হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে। তারা হলো কয় পার্শ্বীয় প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো এই জিনিসগুলো কিন্তু নতুন করে বোঝানোর কিছু নাই। দ্বিপার্শ্বীয় প্রতিসম কি? আমরা বলেছি যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্র মধ্যরেখা বরাবর ভাগ করলে ডানে এবং বামে সমান দুটি অংশ পাওয়া যায়, তখন সে ধরনের প্রাণী বলে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে। তো এই পর্বে যে সকল প্রাণী আছে সকলকে কিন্তু যদি মাঝখান বরাবর ভাগ করি তাহলে দুই ডানে বামে সমান দুটি অংশ কিন্তু পাওয়া যায় আর কি। ধরো আমরা চাইলে দেখতে পারি আর কি। লেটস মুভ। চলো দেখি আমরা। প্লাটি হেলমিনথেস। এই পর্বে যে যে প্রাণী তুমি দেখো না কেন, তো তারা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে। তো দেখো আমরা যদি এখানে বেশ কিছু ছবি আছে, একটা সুন্দর ছবি বেছে নিই। ধরো এটা একটা প্রাণী দেখতে পাচ্ছ তোমরা। পরীক্ষা কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে? তো পড়তে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের ফর্ম ফিল আপের ডেট আগামী মাসের 15 তারিখ পর্যন্ত দেওয়া আছে আর কি। ঠিক আছে, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত দেওয়া আছে আর কি। তো 15 তারিখ যখন শেষ হবে আর কি, তার থেকে 15 দিন পর তোমাদের পরীক্ষা। তার মানে আমরা যদি হিসাব করি তোমাদের 1.5 মাস বাকি আছে পরীক্ষা শুরু হওয়ার আর কি। 1.5 মাস পরে তোমাদের পরীক্ষা হবে, একদম মোটামুটি ধরে রাখো এটা। 1.5 মাস পরে তোমাদের পরীক্ষা হবে। ফর্ম ফিল আপের 15 দিন, 15 দিন নাও পেতে পারো, এরকম হতে পারে 10 দিন পরে পরীক্ষা। তাহলে আমরা মে মাস যাচ্ছে, জুন মাস চলে যাবে, জুলাইতে আমাদের পরীক্ষা। একদম শিওর থাকো জুলাইয়ের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা সম্পন্ন রয়েছে। হ্যাঁ, সো বি অ্যালার্ট, সকলে ঠিক মতো পড়াশোনা করো। সো আমরা বললাম দ্বিপার্শ্বীয় প্রতিসম, এই শব্দটা একটু বোঝানোর আর কি। তো আমরা বললাম যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্র মধ্যরেখা আমরা ভাগ করলে ডানে এবং বামে যদি সমান অংশ পাওয়া যায় তাহলে তাকে বলে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ধরো এই প্রাণীটিকে আমরা যদি মাঝখান দিয়ে ভাগ করি, দেখো এইটা হলো তোমার বাম পাশ, আর এটা হলো তোমার হলো কি? ডান পাশ। তো ডানে এবং বামে দেখো এই প্রাণীটার দুটি সমান অংশ পাওয়া যাচ্ছে আর কি, এবং একই রকম অংশ দেখা যাচ্ছে আর কি। তো এই ধরনের প্রাণীকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা হয়। কি বলা হয়? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে। অল্প কিছু দিন। নিষেধ বলছে বইয়ের লিস্টটা পেয়ে পেয়ে যাবো, সমস্যা নাই। বইয়ের লিস্টে কিছু নাই। আহ মানে কত টাকা লাগবে এটার নোটিশ অনেক পরে পাবা। আগে হলো কলেজ থেকে, আমাদের কলেজ থেকে, কলেজ প্রশাসন থেকে এটা নির্দেশনা দিবে। ওই নির্দেশনা দিয়ে ওইটাই আমরা ডিপার্টমেন্ট থেকে শো করাবো। ঠিক আছে, আমরা নিজেরা কোনো কিছু ডিপার্টমেন্ট থেকে লিখে দেবো না আর কি। কলেজ প্রশাসন যেটা দিবে সেটাই আমরা তোমাদের মূলত শো করাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আর কি। তো আমরা দেখলাম যে দ্বিপার্শ্বীয় প্রতিসম বিষয়টা আমরা দেখলাম আর কি। তারপরে আসো, এটা গেল। আরো আমরা প্রচুর ছবি দেখে দেখে পড়বো ইনশাল্লাহ। তো দ্বিপার্শ্বীয় প্রতিসম তারা। তারপরে আসো আরো কি বৈশিষ্ট্য আছে তাদের। তাদের আহ পৃষ্ঠ অঙ্কীয় ভাবে চাপটা দেহ বিশিষ্ট আর কি। তারা কি? তারা হলো চ্যাপ্টা দেহ বিশিষ্ট। চ্যাপ্টা দেহ বিশিষ্ট এবং সেটা পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে আর কি। দ্যাটস মিন চ্যাপ্টার ধরনটা কেমন, তাদের প্রাণী চ্যাপ্টার ধরনটা কেমন দেখো। দেখতে পাচ্ছ যে এই টাইপের চ্যাপ্টা। ধরো এইখানে চওড়া, যথেষ্ট চওড়া হয়েছে এখানে, এই থেকে এখানে, বাট এইখানে কিন্তু পুরুত্ব কিন্তু খুবই সামান্য, খুবই চ্যাপ্টা হতে পারে। তো এটাও কিন্তু দেখা যাচ্ছে কি, ধরো সিম্পলি যদি বোঝাই, ধরো একটা গাছের পাতা, তো গাছের পাতা যেরকম চ্যাপ্টা, ঠিক এই টাইপের কিন্তু চ্যাপ্টা এটা। তো ঠিক আছে, এইভাবে কিন্তু তারা চ্যাপ্টার হয়ে থাকে আর কি। পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ভাবে তারা চ্যাপ্টার। দ্যাটস মিন পিছন দিকেও আমার হাত ধরো, হাতের এটা এই পাশ থেকে দেখতে মনে হচ্ছে যথেষ্ট চওড়া, বাট বেসিক্যালি কি এরকম কি চ্যাপ্টা না? হ্যাঁ চ্যাপ্টা, খুব বেশি কিন্তু অংশ নেই, কিন্তু এটা হলো চ্যাপ্টার। ওকে, তো এই হলো বিষয়। তাহলে পৃষ্ঠ অঙ্কীয় ভাবে তারা চ্যাপ্টার হয়ে থাকে। নেক্সট আসো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার দেহ
কিউটিকল বা তোমার সিলিয়া যুক্ত এপিডার্মিস দ্বারা আবৃত। দেহ কিউটিকল দ্বারা আবৃত, দেহ কিউটিকল দ্বারা আবৃত, দেহ কিউটিকল দ্বারা কি থাকে, আবৃত থাকে। তো তাদের দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকতে পারে, অথবা দেহ কি হতে পারে, অথবা সিলিয়া যুক্ত হতে পারে। সিলিয়া যুক্ত হতে পারে, হ্যাঁ? দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকবে, অথবা দেহ কি হতে পারে, সিলিয়া যুক্ত হতে পারে আর কি। ওকে, ওকে, যাই হোক। হ্যাঁ, এটা গেল। তাহলে আমরা বললাম তারা তাদের কি থাকে, তারা ত্রিস্তরী প্রাণী হয়ে থাকে। তাদের ভ্রূণীয় স্তর হলো তিনটা: ইক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তারপরে শিখলাম যে তারা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে, অর্থাৎ তাদের মাঝখান দিয়ে, দেহের মাঝখান দিয়ে ভাগ করলে ডানে বামে সমান অংশ পাওয়া যায়। আমরা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রাণী, কিন্তু উদাহরণ আমাদেরকে যদি মাঝখান দিয়ে কাটা হয় তাহলে ডানে এবং বামে সমান সমান অংশ পাওয়া যাবে আর কি। So, তার মানে আমরা হলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর কি উদাহরণ আর কি। তারপরে কি বললাম, দেহ চ্যাপ্টা দেহ বিশিষ্ট হয়ে থাকে, তাদের দেহ চ্যাপ্টা, অর্থাৎ পাতার মতো, অনেকটা পাতা, ধরো একটা কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা যেরকম এই টাইপের আর কি, পাতার মতো আর কি। তারপর সে দেহ কিটিকল দ্বারা আবৃত, এবং দেহে কি থাকবে, সিলিয়াক কিন্তু থাকবে আর কি। ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো তাদের দেহ কি থাকবে, তারা হলো অ্যাসিলোমেট। তারা কি হয়ে থাকে, তারা অ্যাসিলোমেট। তারা কি হয়, অ্যাসিলোমেট। তাদের প্রকৃত সিলাম নেই, প্রকৃত সিলামও নাই, সিলামও নাই। দ্যাটস মিন পুরোপুরি তারা হলো কি অ্যাসিলোমেট। সবগুলো কি অ্যাসিলোমেট, মাথায় রেখো। তারা সবগুলো অ্যাসিলোমেট। দ্যাটস মিন তাহলে তাদের দেহ গহ্বরের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। দ্যাটস মিন এইটা হলো তোমার একটোডাম, এইটা হলো তোমার হলো কি এন্ডোডাম। একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটা কি থাকে, এরকম এরকম স্পঞ্জি প্যারেনকামা কোষ দ্বারা কি থাকে, আবৃত থাকে আর কি। স্পঞ্জি প্যারেনকামা কোষ দ্বারা কি থাকে, আবৃত থাকে। দেখো, একটোডাম এবং এন্ডোডাম মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এরকম গোল গোল স্পঞ্জি প্যারেনকামা কোষ দ্বারা কি থাকে, আবৃত থাকে, যে কারণে তাদের কোনো দেহে কোনো ফাঁকা জায়গা থাকে না। দেহে কি থাকে না, কোনো ফাঁকা জায়গা থাকে না, মানে দেহের গহ্বরে কোনো ফাঁকা জায়গা থাকে না। দ্যাটস ওয়াই তাদেরকে বলে কি অ্যাসিলোমেট বলা হয়। এই ধরনের প্রাণীকে কি বলা হয়, অ্যাসিলোমেট বলা হয়ে থাকে আর কি। অ্যাসিলোমেট বলা হয়ে থাকে, ঠিক আছে। কি বলা হয় তাদেরকে, অ্যাসিলোমেট। তারা অ্যাসিলোমেট ধরনের প্রাণী, অ্যাসিলোমেট ধরনের প্রাণী। তাদের একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। সেটা কি থাকবে, স্পঞ্জি প্যারেনকামা কোষ দ্বারা কি থাকে, ভর্তি থাকে বা পূরণ করা থাকে আর কি। স্পঞ্জি প্যারেনকামা, তো এই কোষগুলোর নাম কি, এগুলোর নাম হলো স্পঞ্জি প্যারেনকামা কোষ। এগুলোর নাম কি, স্পঞ্জি প্যারেনকামা কোষ। ওকে, এই স্পঞ্জি প্যারেনকামা কোষ দ্বারা কি থাকে, এটা পূর্ণ থাকে, যেখানে তাদের দেহে কোনো ফাঁকা জায়গা থাকে না। সো আশা করি বুঝতে পারছো। নেক্সট আসো, এটা গেল। তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, তাদের রেচন অঙ্গ নিয়ে আমরা কথা বলবো কি। রেচন অঙ্গ, তাদের রেচন অঙ্গ আসলে শিখা কোষ। রেচন অঙ্গ কি কোষ, শিখা কোষ। ওকে, রেচন অঙ্গ নাম কি, রেচন অঙ্গ হলো শিখা কোষ। শিখা কোষ, ইংলিশে বলে ফ্লেম সেল। ফ্লেম সেল বলে, হ্যাঁ। শিখা কোষ দেখতে কেমন, চলো একটু দেখে এসে তোমাদের। রেচন অঙ্গ হলো শিখা কোষ, ইংলিশে বলে ফ্লেম সেল। ইংলিশে কি বলা হয়, ফ্লেম সেল বলা হয় তাকে। রেচন অঙ্গ কি কোষ, শিখা কোষ, ইংলিশে বলে ফ্লেম সেল।
রেশন অঙ্গ কি কি? শিখা কোষ, ইংলিশে বলে ফ্লেম সেল। তো লেটস গো, ফ্লেম সেল আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ এইটা হলো একটা ফ্লেম সেল সেল। তো আমরা অনেকগুলো আছে, বাট যেকোনো একটা আমি তোমাদের দেখাই ফ্লেম সেলটা আসলে কেমন হয়ে থাকে। ধরো এটা একটা ফ্লেম সেল, দেখছো? এটা একটা ফ্লেম সেল। তো এই ফ্লেম সেলের মাধ্যমে তারা কি করে, তাদের রেশন কার্য কি করে সম্পন্ন করে থাকে। এই ফ্লেম সেলের মাধ্যমে তারা কি করে, তাদের রেশন কার্য কি হয়ে থাকে সম্পন্ন। আমাদের ক্ষেত্রে রেশন কার্য সম্পন্ন করার জন্য কি লাগে, আমাদের ক্ষেত্রে কিন্তু রেশন কার্য সম্পাদন করার জন্য কিন্তু কি দেয়, কিডনি বা বৃক্ক কিন্তু এটা করে থাকে আর কি। বাট ওদের ক্ষেত্রে এই রেশন কার্য সম্পন্ন কে করে, ফ্লেম সেল। কি করে, ফ্লেম সেল, মাথায় রেখো। ওদের রেশন কার্য সম্পন্ন কি করে, ফ্লেম সেল কিন্তু তাদের রেশন কার্য সম্পন্ন করে থাকে। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ফ্লেম সেল, ইংলিশে বলে ফ্লেম সেল, আর বাংলায় বলা হয় কি, বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় শিখা কোষ। কি কোষ? শিখা কোষ। সো আমরা দেখতে পেলাম শিখা কোষ বা ফ্লেম সেল আমরা কথা দেখতে পেলাম। নেক্সট আসো, পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তাদের হলো কি, তাদের মৌখিক চোষক থাকে বা ওরাল হুক থাকে। মৌখিক কি থাকে, চোষক বা ওরাল হুক থাকে আর কি। হ্যাঁ, চোষক বা ওরাল হুক থাকে আর কি। মৌখিক চোষক বা কি থাকে, ওরাল হুক থাকে। ঠিক আছে, ওরাল হুক থাকে। সো একটা জিনিস একটু বলে যাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা জিনিস বলে দেয়, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হলো যে এই যে আমরা বলতেছি যে হুক থাকে, হুক জিনিসটা কি সেটা দেখো, তাদের এই হুকটা কি সেটাও দেখো। কিন্তু হুক শেখার আগে একটা জিনিস আমরা শিখে নেবো আর কি। আগে তোমাদের একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছে আর কি। প্রশ্নটা হলো যে দেখো, এই যে এরা তো হলো কৃমি জাতীয় প্রাণী আর কি। তো কৃমি জাতীয় প্রাণী কিন্তু আমাদের কোথায় থাকে, ধরো পৌষ্টিক নালীতে থাকতে পারে। পৌষ্টিক নালীকে যে কোনো জায়গায় থাকতে পারে তারা। ঠিক আছে, ধরো ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এই জায়গাগুলোতে থাকতে পারে তারা। ওটি দেখাই তাহলে তাহলে ভালো বুঝতে পারবো আর কি। ধরো এলিমেন্টারি ক্যানাল, হিউম্যান একটু বোঝার চেষ্টা করো আর কি। এই যে আমি একটা ছবি সামনে নিলাম আর কি। তো এখন ধরো যে এই কৃমি মানুষের পেটের মধ্যে আছে আর কি। তো এখন পেটের মধ্যে সে কোথায় থাকে আর কি, সে হলো যে এই যে ক্ষুদ্রান্ত আছে সেই ক্ষুদ্রান্তে থাকতে পারে, এই যে বৃহদন্তে থাকতে পারে, তারপর তোমার এই যে পাকস্থলী আছে সেই পাকস্থলী থাকতে পারে, এই যে যকৃৎ আছে সেই যকৃতের মাঝখানে থাকতে পারে। তো এই জায়গাগুলোতে তারা কিন্তু বসবাস করে আর কি। এখন যদি আমি বলি ধরো এই খাদ্য নালী বা তোমার হলো যে এই ক্ষুদ্রান্তের মাঝখানে কোনো একটা কৃমি বসবাস করেছে আর কি। তো কৃমি বসবাস করলে তারা কি কি সমস্যা ফেস করতে পারে, ধরো কথার কথা যে পৌষ্টিক নালী পাকস্থলীর মধ্যে তোমার ধরো কোনো একটা কৃমি বসবাস করতেছে। ধরো তুমি যদি এই থিঙ্কিংটা মাথায় আনো, তাহলে তুমি পড়াটা এমনিতেই হয়ে যাবে। তুমি এমনিতেই বুঝে যাবে। ধরো এইখানে তোমার একটা কি আছে, পাকস্থলী, দেখো এই পুরোটা হলো তোমার হলো পাকস্থলী। ঠিক আছে, এইখানে কি আছে তোমার, এই যে পাকস্থলী, এটা এই পুরোটা হলো পাকস্থলী। এখন এই যে পাকস্থলীর মাঝখানে ধরো কথার কথা কোনো একটা কৃমি থাকলো আর কি। তো কৃমি থাকবে, ধরো এখানে কোনো একটা কৃমি আছে, কৃমি আছে, বুঝো, বেশি না, কৃমি, কৃমি আছে। হ্যাঁ, ধরো ফিতে তোমার কি আছে, তোমার হলো টেনিয়াসোলিয়াম আছে, ধরো ফিটা কৃমি আছে। তো এইখানে কৃমি থাকলে কৃমির কিন্তু কিছু সমস্যা ফেস করতে হবে। ধরো আহ, যখন খাদ্য খাচ্ছ তুমি, তো খাদ্য বস্তু তো এই পাকস্থলীতে আসতেছে, তো পাকস্থলীর ভিতরে কিন্তু হাইলি কিন্তু অ্যাসিডিক, কিন্তু খুবই হাইলি অ্যাসিডিক আর কি। তো এই যে হাইলি অ্যাসিডিক যে অবস্থা থাকে,
এবং পাকস্থলীতে কিন্তু প্রোটিন পরিপাক করে বিভিন্ন উপাদান কিন্তু থাকে আর কি। তাহলে দেখো, যদি কোনো কারণে কৃমি পাকস্থলীর মাঝখানে ঢুকে যায়, হিসাব মতো তো কৃমিকে একদম হজম করে ফেলার কথা আর কি। কিন্তু ধরো আমরা যে কোনো মাংস খেলে সেটা হজম হয়ে যাচ্ছে আর কি আমাদের পাকস্থলীতে গিয়ে, বা ক্ষুদ্রান্তে গিয়ে হজম হচ্ছে আর কি। ধরো মাংস প্রোটিন বিশেষ করে ক্ষুদ্রান্তে গিয়ে হজম হয়, বা পাকস্থলীতে হজম হয় আর কি। তো পাকস্থলীতে কোনো প্রোটিন ধরো হজম হচ্ছে আর কি, তাহলে এখানে যে হজম হচ্ছে আর কি, তো এই যে হজম ক্রিয়াটা ধরো, কৃমি নিজেও তো হজম হয়ে যেতে পারে, কিন্তু কৃমি কৃমি হজম হয় না কেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রশ্ন এক, কৃমি নিজে হজম হয় না কেন? প্রশ্ন এক, কৃমি নিজে হজম হয় না কেন? কেন হজম হয় না? কেন হজম হয় না? কেন হজম হয় না? ঠিক আছে, এই প্রশ্ন হলো এটা, ওয়াই, কেন হজম হচ্ছে না, এক নম্বর প্রশ্ন, এগুলো মাথায় রেখো। তো যদি কেউ অ্যান্সার দিতে পারো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে অ্যান্সার দিবা, যে কৃমি মানুষের পেটের মধ্যে থাকার পরও কেন হজম হয় না, এটা একটা বিষয়। দুই, দুই নম্বর হলো যে তারা যে এখানে থাকতেছে, ধরো তুমি পানি খাচ্ছ বা খাদ্যবস্তু খাচ্ছ, হিসাব মতো তো তোমার পানি খাওয়ার স্রোতে তারা ভেসে ভেসে চলে যাওয়ার কথা আর কি। তো তারা ভেসে চলে যাচ্ছে না কেন? ভেসে কিন্তু চলে যায় না কিন্তু। তো ভেসে চলে যাচ্ছে না কেন? এই ভেসে চলে না যাওয়ার কারণটা কি, এটা একটা বিষয়। আর একটা বিষয় চিন্তা করো, যে তারা এখানে বসবাস করতেছে, তাদের অক্সিজেনের চাহিদা বা কিভাবে পূরণ পূরণ হচ্ছে আর কি, বা তারা খাই বা কি, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখো আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলে আর কি। তো আমি যদি তোমাকে এই চিত্র না দেখিয়েও আমি যদি নিজে একটা চিত্র আমার মতো করে তোমাকে দেখাই, দেখো তাহলে সেখানে কি মিনিংটা আসে তুমি দেখো। ধরো আমি একটা চিত্র আঁকলাম, ধরো এই চিত্র হলো নসিবের চিত্র আর কি, নসিব। ওকে, তো এইটা হলো সেই পাকস্থলী, খাদ্যনালী, এই হলো পাকস্থলী, এইটা হলো যে ক্ষুদ্রান্ত শুরু হয়েছে আর কি। এখন দেখো, হিসাব মতো যদি এখানে কোনো কৃমি বসবাস করে, ধরো এখানে একটা কৃমি বসবাস করতেছে এখানে, তাহলে তার কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হবে। প্রথম প্রতিবন্ধকতা হলো সে খাবেটা কি, অক্সিজেনটা পাবে কোথায়? আচ্ছা, তারপরে সে যে এখানে আছে সে তো নিজে হজম হয়ে যেতে পারে আর কি। সে তো, তার দেহ তো প্রোটিন দিয়ে তৈরি, সে নিজে হজম হয়ে যেতে পারে আর কি। সেটা একটা বিষয়। তারপর হচ্ছে যে এখানে যে সে আছে, এখান থেকে যখন খাদ্যবস্তু, বিভিন্ন খাদ্যবস্তু আসবে বা পানি যখন আসবে, এর স্রোতে তো সে ভেসে পিছন দিকে চলে যাওয়ার কথা আর কি। তো সেটা যাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো অ্যান্সার যদি তুমি করো, তাহলে অ্যান্সার তুমি নিজেই বের করে ফেলতে পারবে। হ্যাঁ, পরজীবী এই জন্য এটা স্পেসিফিক অ্যান্সার হলো না, এগুলো কিন্তু স্পেসিফিক অ্যান্সার রয়েছে আর কি। ফাতেমা বলছে আমরা যা খাই কৃমিও তাই খায়, আচ্ছা তাই নাকি? আচ্ছা, ভালো কথা। শিমুল বলছে কৃমির শরীরের বাইরের ত্বকটি অত্যন্ত শক্ত ও প্রতিরক্ষামূলক একটা থাকে, যাকে কিউটিকল বলা হয়, যা তাদের এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে। ভেরি গুড, এটাই সেই অ্যান্সারটা। তাদের দেহের বাইরে যে কিউটিকলের আবরণ থাকে, এই কিউটিকলের আবরণের কারণে তাদেরকে কিন্তু হজম করতে পারে না আর কি। তারপরে ফাতেমা বলছে কৃমিকে হজম করার মতো এনজাইম আমাদের শরীরে নেই, এটাও হয় নাই, এটাও হয় নাই, ঠিক আছে, এটাও হয় নাই। Okay? তারপরে হুমায়রা বলছো মানুষের পেটের ভিতরে থাকলেও সাধারণত হজম হয় না, কারণ তাদের শরীরে এমন এক ধরনের শক্ত আবরণ যা পাকস্থলী অ্যাসিড বা হজম রস থেকে কি করতে পারে, তাদের রক্ষা করে। আরো কিছু কারণ হলো, কি কারণ? কারণ হলো কৃমি শরীরের ভিতরে বেঁচে থাকার উপযোগিতা তৈরি, তারা খাবার থেকে পুষ্টি শোষণ করে নেয়, অনেক কৃমি অন্ত্রে লেগে থাকে, তাই সহজে বের হয় না। সো অ্যান্সারটা অনেকাংশে চলে আসছে আর কি। সো তাহলে তিনটা প্রশ্ন আছে এখানে। প্রশ্ন নাম্বার এক, যে তারা খায় কি, খায় কি, এগুলো সব বৈশিষ্ট্য কিন্তু আসবে, আমি জাস্ট একটু ভিন্ন স্টাইলে পড়াচ্ছি আর কি, যেন মনে রাখা যায় খায় কি। দুই হলো যে তারা নিজেরা পরিপাক হয় না কেন, নিজেরা পরিপাক হয় না কেন, কেন। আর তিন হলো যে তারা ভেসে যায় না কেন, ভেসে যায় না কেন। আর তারপরে একটা প্রশ্ন হলো যে তারা কেন এইখানেই কেন অবস্থান, ক্ষুদ্রান্তেই কেন অবস্থান করতেছে, বা পাকস্থলীতে কেন অবস্থান করছে, ঠিক আছে, বা খাদ্যনালীতে। তো খাদ্যনালীতে কেন অবস্থান করতেছে আর কি, খাদ্য নালীতে কেন অবস্থান করছে,
ঠিক আছে। সো সবগুলো প্রশ্ন আর কি। সো এই প্রশ্নগুলো আনসার গুলো অলরেডি তোমরা দিয়ে ফেলছো আর কি, অনেকে দিয়ে ফেলছো। তো প্রথম কথা হলো যে তারা খায় কি। দেখো ওরা কেন এইখানে থাকে, দেখো আমরা যত খাদ্যবস্তু খাই খেয়ে কিন্তু পরিপাক করার পরে এইখানে দেখো এই প্রাচীরে এখানে মাইক্রোভিলাই থাকে, এখান থেকে কিন্তু খাদ্যবস্তু আমরা শোষিত করি, রক্তনালীর মাধ্যমে চলে যায় কোথায়, এখানে যকৃৎ থাকে, এই যকৃতে চলে আসে কিন্তু। হ্যাঁ, খেয়াল করো, এটা হলো যকৃৎ মনে করো, এই যকৃৎ, এই যকৃতে কিন্তু কানেকশন আছে কিন্তু তার, যকৃতে চলে আসে, যকৃতে এসে জমা থাকে আর কি, খাদ্যবস্তু জমা থাকে আর কি। তো কৃমি কিন্তু এখানেও থাকে, এখানেও কিন্তু কৃমি থাকে, মাথায় রেখো, কারণ এখানেও খাদ্যবস্তু থাকে আর কি। তাহলে এই লিভারে থাকে কেন, এখান থেকে খাদ্য তারা সহজেই খাদ্যবস্তু পেয়ে যায়। মানে আমরা বিষয়টা এরকম আর কি, যে খেয়ে দিয়ে মানে বাজার করে রান্না করে, ঠিক আছে, খেয়ে হজম করে যে পুষ্টিটা রাখি, সেই পুষ্টিটা ওই বেটারা এখানে বসে বসে খায় এইখানে। বুঝতে পারো ব্যাপারটা? মানে কত মানে এই জন্য তাদের দেখো ওই ধরনের পরিপাক তন্ত্রের প্রয়োজন হয় না, বা ওইরকম মানে খাদ্য হজম করার কোনো বিষয় হয় না, ডিরেক্ট শুধু তারা কি করে পুষ্টি এখান থেকে শোষণ করে বসে থাকে আর কি। বুঝো? এই জন্য তারা অবস্থান করে খাদ্য নালীতে অবস্থান করে, হয় পাকস্থলীতে, না হয় ক্ষুদ্রান্তে, না হয় যকৃতে, এই জায়গাগুলোতে তারা অবস্থান করে, কারণ এখানে অ্যাভেলেবেল খাদ্য এখানে অনায়াসে পাওয়া যায় আর কি। এক। দুই নাম্বার হলো যে তারা নিজেরা কেন পরিপাক হয় না, কারণ দেখো তারা পরিপাক না হওয়ার কারণে তাদের যে দেহের আবরণটা আছে সেটা হলো কিউটিকলের আবরণ, কিউটিকলের আবরণ। কিউটিকলের আবরণ থাকার কারণে তারা কি হয় না, এখানে পরিপাক হয় না। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ভাইটাল একটা প্রশ্ন। তাহলে আমরা কি কি শিখলাম দেখো, তার মানে প্রশ্ন হলো এটা যে তাদের বৈশিষ্ট্য কি, তাদের দেহে কি থাকে, কিউটিকলের কি থাকে, পুরো স্তর থাকে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য শিখলাম। তারপরে তারা অবস্থান করতেছে কোথায়, খাদ্যের জন্য এইসব জায়গায় অবস্থান করতেছে, সেটা আমরা শিখলাম। তারপর পরের প্রশ্ন, তারা কি বললাম, ভেসে যায় না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা ভেসে যায় না এই কারণে, তাদের যে হুক আছে, হুক, তোমাদের একটা গল্প বলি আর কি। ধরো তোমরা কি কখনো সারের বস্তার উপরে লেখা দেখেছো, সার, সার ফার্টিলাইজার, সারের বস্তা, হ্যাঁ, এখন বলি, সারের বস্তা, কখনো কি দেখেছো যে সারের বস্তার, সার, সার, হ্যাঁ, জমিতে যে সার দেয় সেই সার, সেই সারের বস্তায় লেখা থাকে না, যেরকম লেখা থাকে হুক লাগাবেন না, হুক লাগাবেন না, এগুলো লেখা থাকে না? তো হুকটা কি, হুক হলো এরকম একটা অংশ, এরকম একটা অংশ, এরকম, তো এরকম একটা চিমটা এরকম থাকে, এরকম ধারালো। তো এইটা দিয়ে হলো কোনো বস্তুকে ধরো, এই যে ধরো বস্তাকে এরকম করে লাগিয়ে লোডিং আনলোডিং করা হয়। ধরো ট্রাকে এই হুকের মাধ্যমে যদি ট্রাকে যদি বস্তা উঠানো হয়, তাহলে যারা কর্মী যারা থাকে, যারা বস্তা উঠায় আর কি, তারা খুব সহজে কিন্তু ট্রাকে উঠাতে পারে, আবার ট্রাক থেকে নামাতে পারে। এই লোডিং আনলোডিং করার জন্য হুক লাগায়। কিন্তু হুক লাগাতে গেলে বস্তা আবার ছিদ্র হয়ে যায়, খেয়াল করো, হুক লাগাতে গেলে বস্তা কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায় আর কি। এখন বস্তা ছিদ্র হয়ে গেলে, সারের বস্তা ছিদ্র হয়ে গেলে একটা ঝামেলা আছে আর কি। ঠিক আছে, সারের বস্তা ছিদ্র হয়ে গেলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, যে সার যদি বাতাসের সংস্পর্শে আসে, তাহলে সারে কিন্তু টেম্পারমেন্ট নষ্ট হয়ে যাবে এবং বেশি দিন কিন্তু টিকবে না। এই জন্য কিন্তু ওই সারের বস্তার গায়ে ফুললে, ধরো পাটের বস্তা বা অন্য বস্তায় হোক না, ভিতরে কিন্তু একটা পলি দেওয়া থাকে। যখন হুক লাগানো হবে, হুক লাগালে কিন্তু সেই সারের বস্তার সাথে বায়ু কানেকশন হয়ে যাবে আর কি, ডিরেক্ট সারের সাথে কানেকশন হয়ে যাবে। তখন সারটা কিন্তু তাদের গুণাগুণ হারাবে আর কি। এই জন্য হুক লাগাতে নিষেধ করে। তো এই হলো ব্যাপার, এই হলো হুক। কিন্তু এখানে হুকের সম্পর্কটা কি? হুকের সম্পর্ক হলো যে এইখানে যখন এই পৌষ্টিক নালীকে যখন কৃমি এখানে অবস্থান করবে, ঠিক আছে, ধরো লাল কালি দিয়ে কৃমি দেখাচ্ছি, কৃমি যখন এখানে অবস্থান করবে, তো ও তো ভেসে চলে যাবে আর কি। ও যেন ভেসে না যায়, যেন হুক লাগিয়ে, হুক লাগিয়ে এই পাকস্থলীর সাথে কি থাকে, সে লেগে থাকে আর কি। হুকের মাধ্যমে সে পাকস্থলীর সাথে লেগে থাকে, এরকম এরকম করে ঝুলে থাকে আর কি হুকের মাধ্যমে। সো এই জন্য আমরা বলতে পারি তাদের কি আছে, মুখে কি থাকে, ওরাল হুক থাকে। কি থাকে মুখে, কি থাকে, ওরাল হুক থাকে। দেখো এই গল্পগুলো মনে রাখলে তুমি এই পড়াগুলো এমনিতেই মনে থাকবে আর কি। তুমি সিরিয়াসলি নাও পড়াটা, সিরিয়াসলি নাও, এই গল্পটাকে মনে রাখো। যে আমরা দেখলাম যে কোনো একটা কৃমি একটা মানুষের দেহে পৌষ্টিক নালীতে অবস্থান করতেছে, তো এখানে অবস্থান করলে সে কেন হজম হয় না, কারণ তার দেহে কি আছে, পুরো কিউটিকলের আবরণ আছে, এই কারণে। তারপর বললাম যে কোথায় তারা অবস্থান করতেছে, বলেছে পাকস্থলী, তারপরে যকৃৎ, তারপরে ক্ষুদ্রান্ত, এই জায়গায় অবস্থান করে। কেন এই সব জায়গায় অবস্থান করে, কারণ এই সকল জায়গায় আমরা খাদ্যবস্তু সুন্দর করে হজম টজম করে একদম রেডি করে দিয়ে রাখি, ওরা তখন শুধু ওগুলো পুষ্টিগুলো নিয়ে নেয় আর কি। এই জন্য আর কি। তারপর শিখলাম যে এইখানে তারা ভেসে যায় না কেন আর কি, কেন ভেসে যায় না, বা ওই ভেসে যায় না কারণ তাদের কি আছে, হুক আছে। এই হুক দ্বারা তারা কি থাকে, আমাদের যে পাকস্থলীর প্রাচীর আছে সেখানে হুক দ্বারা এরকম আটকে থাকে, আটকে থাকার কারণে তারা কি হয় না, ভেসে যেতে পারে না আর কি।
তারপর দেখো, তারা যে এই সকল জায়গায় যে থাকে তারা খায় কিভাবে? তারা হলো সাকিং এর মাধ্যমে, অর্থাৎ চোষক আছে, তাদের মুখে চোষক আছে, সেই চোষকের মাধ্যমে তারা খাদ্য কি করে গ্রহণ করে থাকে। এখন তোমাদের আমি দেখাবো হুক কি আর চোষক কি, এটা ছবি তোমাদের আমি দেখাবো, তাহলে দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, দেখো, হুক চোষক, হ্যাঁ, এগুলো তোমাদের দেখাবো। দেখো, এই ছবিটা ক্লিয়ার না, ক্লিয়ার হলে একটু ভালো হতো। এইবার আসো, মজা, হ্যাঁ, এইখানে দেখো, একদম রিয়েলিটি দেখো, দেখো কি একটা অবস্থা। সো দেখো, হুক কি সেটা আমরা এখন দেখবো আর কি, ঠিক আছে? এই যে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, চমৎকার ভাবে দেখা যাচ্ছে আর কি। তো আসলে বেসিক্যালি এগুলো ভিজুয়ালি তোমাদের না দেখলে আসলে ভালো বুঝতে পারবে না আর কি। তো দেখো, তাদের কিন্তু এই যে, তারা পৌষ্টিক নালীতে কেন ঝুলে দেখতে পারে, দেখো এই যে হুক গুলো আছে, এই যে হুক দেখছো, এই হুক গুলো দিয়ে এরকম আটকে থাকে আর কি। এবং এই হুক গুলি এত সিরিয়াস, এগুলো যদি মানে মানুষের দেহে যদি টেনিয়াসোলিয়ামটা যদি ডেভেলপ করে, মানুষের দেহ থেকে বের করার জন্য সার্জারি করে বের করতে হবে আর কি। সার্জারি করে বের করতে হবে, তাছাড়া সেটা বের হয় না। এত ভয়ঙ্কর এটা, ঠিক আছে? এবং তারা হলো মানুষের দেহ থেকে সকল পুষ্টি খেতে থাকে, মানুষের অবস্থা খারাপ করে ফেলে আর কি। এবং পুষ্টির নালী জ্যাম করে ফেলে। দেখো, তাদের এরকম দেখো, এখানে মাথা হলো এই জায়গায়, আর দেখো লম্বা হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে, দেখছো কই গেলে দেখছো কত বড় হয়েছে আর কি। এই যে, এটা তো ফিতার মতো দেখতে না, এই জন্য তার নাম কিন্তু ফিতা কৃমি। মাথায় রেখো, আমরা পরে আবার শিখবো আর কি এই নিয়ে, আসলে আমরা ফিতা কৃমি আমরা পরে ডিটেলস আলোচনা করবো এটা নিয়ে। বাট আমরা জাস্ট এখানে হুক দেখানোর জন্য এখানে আসছি। আর সাকার কি মানে সেটা হলো চোষণের মাধ্যমে খেয়ে থাকে, চুষে চুষে খেয়ে থাকে আর কি খাদ্যবস্তু। আমরা যে খাদ্যবস্তু পরিপাক করে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করি, ওই যখন রক্তনালীতে আমাদের প্রবেশ করবে, ঠিক প্রবেশ করার আগ মুহূর্তে ওই বেটারা খায় ফেলে। এইটা দেখো, এই যে এইটা হলো তোমার একটা একটা সাকার, এইটা একটা সাকার, এটা একটা সাকার। সাকারের বাংলা হলো চোষক। এগুলো কি চোষক, তাহলে এগুলো হলো হুক, হুক, আর এইটা হলো কি চোষক, চোষক, হ্যাঁ, এই চোষক, এই চোষকের মাধ্যমে তারা সাকিং করে থাকে আর কি। সো এই জন্য এই দুইটা অর্গ তাদের কিন্তু অবস্থান করতেছে। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা কথা বলবো, যে অনেকের প্রাণীদের ক্ষেত্রে কি হয়, তাদের হলো যে দেহের বিভিন্ন খন্ডে খন্ডে, দেহের বিভিন্ন অংশ খন্ডে 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 বিভক্ত। এই যে দেখতে পাচ্ছ না, এটা একটা খন্ড, এইটা একটা খন্ড, এইটা একটা খন্ড। দেখো, দেহ বিভিন্ন খন্ডে খন্ডে বিভক্ত। তো এই খন্ড, প্রত্যেকটা খন্ডে একটা নাম আছে, নাম হলো কি প্রোগ্লোটিড। কি নাম? প্রোগ্লোটিড, প্রোগ্লোটিড। এই প্রত্যেকটা খন্ডের নাম কি? প্রোগ্লোটিড, মাথায় রাখবা। প্রোগ্লোটিড যেমন অনেক ধরনের আছে, ম্যাচিউর প্রোগ্লোটিড, ইমম্যাচিউর প্রোগ্লোটিড, তারপরে গ্র্যাভিড প্রোগ্লোটিড, এরকম বিভিন্ন প্রোগ্লোটিড আছে আর কি, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ, আমি রিয়াল ছবি তোমাদের দেখাতে পারি, এটার সাথে রিয়াল যে ছবিগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখাতে পারি আর কি। ওকে, একদম সেই ফাজিলের ফাজিল, একদম সব খেয়ে কিন্তু সাবার করে দেয় আর কি। সব ভয়ঙ্কর আর কি ব্যাপার আর কি। তো এইটা যদি মানুষের দেহে হয়, মানে সার্জারি করে বের করতে হবে আর কি। তো আমি তোমাদের কিছু ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। আহ টেনিয়াসিলাম ইন হিউম্যান বডি, দেখো কি ভয়ঙ্কর এগুলো। দেখো, এটা হলো রিয়াল চিত্র, একদম রিয়েল টেনিয়াসিলাম, কিন্তু এটা রিয়েল, একদম রিয়েল। দেখো, এই যে কেমন দেখতে, হ্যাঁ, এইটাই কিন্তু পেটের মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে? একদম রিয়েল ছবি এটা। এবং দেখো, এই যে এদের রিয়ালিটি দেখো, এইটা হলো সেই সাকার, এটা একটা সাকার, এটা একটা সাকার, আর এটা হলো হুক। এই যে হুক, দেখছো হুক কিন্তু তাদের রয়েছে কিন্তু, টেপম বা ফিতা কৃমি এগুলো,
এর বৈজ্ঞানিক নাম হলো টেনিয়া সোলিয়াম। টেনিয়া সোলিয়াম হলো তাদের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তাহলে এগুলো হলো সাকার, আর এটা হলো কি হুক, দেখতে পেলাম আর কি। তো একদম মানুষের বডিতে কিভাবে দেখা যায় সেটা একটু দেখি, যে একটু যদি পাই। আচ্ছা, এই দেখো চমৎকার একটা ভিউ আছে, দেখো 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 কি একটা অবস্থা। দেখো হুক, দেখো কি ভয়ঙ্কর টাইপের হুক, দেখো 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 কি ভয়ঙ্কর টাইপের হুক। তো এইগুলো তোমাদের না দেখলে ভালো বুঝতে পারবা না। তো আমার কাজই হলো তোমাদের এগুলো দেখানো, চমৎকার ভাবে রিপ্রেজেন্ট করা। ইনশাল্লাহ তোমরা এইসব পড়া জীবনে ভুলবা না, ঠিক আছে? এইসব পড়া কখনোই ভুলতে পারবো না। দেখো এই যে দেখো, এইগুলো হলো তোমার হলো হুক, দেখছো? এই যে হুক, দেখছো হুক। আর এইটা হলো তোমার সাকার, এই যে সাকার, এই দেখতে পাচ্ছ না? এটা হলো সাকার, এটা সাকার, এটা সাকার, এই যে এটা সাকার, আর এগুলো হলো হুক। ওকে, এটা প্রাণী না আর কিছু, বলো তো দেখি। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার এটা। ওকে, আশা করি দেখতে পাচ্ছ আর কি। একদম কি ভয়ঙ্কর একটা ব্যাপার আর কি। সো এরকম আরো ছবি আছে অনেক, চাইলে আরো দেখানো যায়। তো আমরা না দেখি। ওকে, এই যে আরো রিয়াল ছবি আছে, এগুলো যে কিন্তু সব টেনিয়েছিলাম। এবং এই যে মানুষের পেটের মধ্যে টেনিয়েছিলাম থাকলে কি ভয়ঙ্কর রূপ হতে পারে সেটা একটু দেখো। এই দেখো মানুষের পেটের মধ্যে আছে এটা, দেখছো? এটা মানুষের পেটের মধ্যে আছে আর কি। তো দেখতেছে তোমার হলো এন্ডোস্কোপি করে দেখছে যে ভিতরে এরকম হুক বসে আছে, দেখছো? এই যে দেখছো, এগুলো প্রত্যেকটা কিন্তু ছবি দেখা যায়, দেখতে পাচ্ছ তোমার মানুষের পেটের মধ্যে কিন্তু এগুলো অবস্থান করতেছে। তো এগুলো বের করার জন্য সার্জারি করে বের করতে হয়, কারণ এরা হুক দ্বারা এত স্ট্রংলি মানুষের দেহের ভিতরে থাকে। এবং এই যে পৌষ্টিক নালীকে দেখো, এটা তো পৌষ্টিক নালী, এটা পৌষ্টিক নালী, এগুলো আমাদের পৌষ্টিক নালী। তো এগুলো কিন্তু ব্লক করে দেয়, এরকম বাড়তে 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 তারা এগুলো ব্লক করে দেয় আর কি। তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, ওকে, হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। তো এই জন্য গরুর মাংস খেলে ভালো করে রান্না বান্না করে খেও, কাঁচা কাঁচা খেয়ে ফেলো না। অনেকের এই তোমাদের মাঝখানে মেয়েরা যারা আছে, অনেকের অভ্যাস আছে না, রান্না করার সময় এই রান্না না হওয়ার আগে একটু চেখে চেখে দেখে, চেখে চেখে খেতে থাকে আর কি। এদের কিন্তু এই যে দেখো, খুব ভালো করে যদি, ভালো করে সিদ্ধ করে যদি এই মাংসগুলো না খাওয়ায়, তাহলে কিন্তু এদের শরীরের মধ্যে কিন্তু এই যে কৃমির যে সিস্ট গুলো আছে সেগুলো ঢুকে যেতে পারে, এবং সেখানে কিন্তু বংশবৃদ্ধি করতে পারে। সাবধান, হ্যাঁ। এরকম চুরি করে করে কিন্তু রান্না শেষ করার আগে কিন্তু খেয়ে ফেলবো না, ঠিক আছে? যদিও তোমরা রান্না করো কিনা এটা নিয়ে সন্দেহ আছে, সব কষ্ট তোমাদের মায়েরাই করে আর কি। ঠিক আছে, রান্না করবে না মনে হয় না আর কি। তো যারা করো আর কি, তারাও এরকম করো না, হ্যাঁ? ওকে, যাই হোক। তো এই পড়াটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর কি। তো আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আর কি, তো এটা আমরা দেখলাম। আচ্ছা, এবার সহ তাদেরকে নিয়ে আরো কথা বলার আছে। তারা হলো তোমার উভলিঙ্গ হয়ে থাকে আর কি, উভলিঙ্গ প্রাণী হয়ে থাকে। দ্যাটস মিন একটা প্রাণীর মাঝখানে কি থাকে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান একটা প্রাণীর মাঝখানে কিন্তু থাকে। অর্থাৎ তারা একসাথে কি হয়, মেলও হয় আবার কি হয়, ফিমেলও হয়। শুক্রাণু এবং ডিম্বাণু উভয় তারা তৈরি করতে পারে। সবগুলোর কাহিনী বেরোচ্ছে, দেখছো? ওকে, ঠিক আছে, দেখো। তো এইগুলো গেল আর কি আমাদের। তারপরে আসো আরো কি, যে আমরা বললাম তারা হলো তাদের ডিমের কিন্তু কাভারিং থাকে আর কি। তো ডিম, ডিম কেমন হতে পারে যদি দেখি, যে একটা ছবি দেখাতে পারি কিনা তোমাদের। এগ, এগুলো ডিম, হ্যাঁ, এগুলো কিন্তু ডিম, এগুলো ডিম। দেখে এই টাইপের ডিম হয়ে থাকে আর কি তাদের, এরকম ডিম। এগুলো সবই ডিম, হ্যাঁ। তো ডিমও তোমাদের দেখাই দিলাম আর কি, তাদের ডিমও দেখাই দিলাম। আচ্ছা, ঠিক আছে, ডিম দেখাই দিলাম। ওকে, তারপর আসো। তাদের নিষেক হয় অভ্যন্তরীণ, অর্থাৎ দেহের ভিতরে তাদের কি হয়, নিষেক হয়ে থাকে, বাহ্যিক নিষেক কিন্তু হয় না। নিষেক হয় কি অভ্যন্তরীণ। তো অভ্যন্তরীণ নিষেকটা কি, যদি যদি কোনো প্রাণী দেহের মাঝখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, তখন সেই ঘটনাকে বলে কি অভ্যন্তরীণ নিষেক। বা এবং যদি আহ, দেহের বাইরে যদি শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, তখন তাকে বলে কি বাহ্যিক নিষেক বলা হয়ে থাকে আর কি। তো আশা করি বুঝতে পারছো আর কি, হ্যাঁ। ওকে, তো এটা গেল। আর তেমন কিছু এখানে নেই। তো এইভাবে কিভাবে দেখো, এটা একটা লাইফ সাইকেল দেখছে, আমরা পরে ডিটেলস আলোচনা করবো কিভাবে তারা এরকম বিভিন্ন সাইকেল কমপ্লিট করে থাকে আর কি, মানুষ বা অন্যান্য প্রাণী দিয়ে আর কি। তো দেখো এই যে ধরো, এই কিভাবে আসে দেখো, আহ প্লাটম কিভাবে দেখো মানুষের, এই যে দেখছো
কেমনে ছড়াচ্ছে। এটা তোমার হলো তোমার হলো তোমার হলো উম, এটা একটা কৃমি, ঠিক আছে। এটাকে যকৃৎ কৃমি বলা হয় কি। তো দেখো কিভাবে, দেখো প্রথমে দেখো ওই যে গরু, গরু থেকে চলে গেছে কোথায়, যে আস্তে আস্তে এইভাবে দেখো শামুকে চলে গেছে, গরুর মাংস খাইছে মানুষ, ওইখান থেকে চলে গেছে। মানুষ থেকে আবার চলে গেছে, দেখো এখান থেকে এগ বেরোইছে, সেগুলো আবার দেখো শামুকের দেহে গেছে, সেটা আবার দেখো নদীতে সাঁতার মাথায় কাটছে, এটা টেটে আবার দেখো যে আপেল টাপেল পানি টানি মাঝখানে আবার মানুষের দেহে আসছে আর কি, অথবা গরুর দেহে গেছে আর কি। তো গরু দেহেও যেতে পারে, মানুষের দেহেও যেতে পারে, তবে এখানে আসতে হবে। এখন যদি গরু, এই গরুর দেহে আসা অবস্থায় যদি গরু মানুষ খেয়ে থাকে আর কি, তাহলে সেটা গরু থেকে ডিরেক্ট মানুষও যেতে পারে আর কি। তো এরকম হলো ব্যাপারটা ব্যাপার, ঠিক আছে। তো খুবই চমকপ্রদ কিছু বিষয় আছে। আমরা এই চ্যাপ্টারে কিন্তু আরো অনেক কিছু আলোচনা করা আছে, আমরা ডিটেলস সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই হলো মোটামুটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। তারা মুক্তজীবী, পরজীবী, তোমরা এগুলো একটু দেখে নিবো আর কি। এখন আসো আমরা মূল যে জায়গায় চলে যাব, সেটা হলো যে প্রতীক প্রাণীতে চলে যাব আর কি। প্রতীক প্রাণী টেনিয়াস হলে আমরা আলোচনা করবো আর কি। তো প্রত্যেকটা পর্বেরই একটা করে মিনিমাম প্রতীক প্রাণী নেওয়া হয় থাকে আর কি। আহ প্রতীক প্রাণী নেওয়া হয় থাকে আর কি। তো সেই প্রতীক প্রাণীর মাঝখান থেকে আমরা এখান থেকে নেবো কাকে, টেনিয়াসোলিয়ামকে নেবো। সো টেনিয়াসোলিয়ামকে আমরা দেখাই নেই। টেনিয়াসোলিয়াম, সো টেনিয়াসোলিয়াম কিন্তু আমার বান্ধবী হয় আর কি। কিভাবে টেনিয়াসোলিয়াম আমার বান্ধবী সেটা আমি ব্যাখ্যা করতেছি, দাঁড়াও। টেনিয়াসোলিয়াম কিন্তু আমার বান্ধবী। সো আমি আগে আমার বান্ধবীকে তোমাদের দেখাই, আমার বান্ধবী কেমন। ওকে, তানিয়া সোলিয়াম আমার বান্ধবী। ওকে, আমার বান্ধবী, দেয়ার ইট ইজ। হ্যাঁ, আমার বান্ধবীকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এই যে সে আমার বান্ধবী, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, রিয়াল রিয়াল, হ্যাঁ, গোলাপি, বান্ধবী গোলাপি। আর একটা সুন্দর ছবি আছে বান্ধবীর, সেটাও দেখাই। এখন প্রশ্ন হচ্ছে আমার বান্ধবী হলো কেমন, সেটা তো একটা বিষয়, এইটা তো একটা বিষয়, তাই না? কিভাবে আমার বান্ধবী হলো সেটা তো জানতে হবে, তাই না? ওকে, লেটস গো। তাহলে কিভাবে আমার বান্ধবী হলো সেটা জেনে নেই। ওকে, এইটা মনে হয় ভালো লাগতেছে। ও, অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ঠিক আছে। তো আমি অবশ্য আমার বান্ধবীদের তোমাকে দেখাচ্ছিলাম আর কি, তোমাদের এতক্ষণ। তো এই কিভাবে আমার বান্ধবী হলো, তো আমার ক্লাসে একটা ফ্রেন্ড ছিল, ক্লাসমেট। তো ওর নাম ছিল তানিয়া। তো আমরা ওদেরকে, ওকে আমরা আদর করে ডাকতাম টেনিয়া সোলিয়াম, ঠিক আছে। তো এই যে মিলে গেছে ওইখান থেকে এটা। তো এখন এই টেনিয়া সোলিয়ামের আবার একটা বাংলা নাম আছে, সেই বাংলা নাম হলো ফিতাকৃমি। কি কৃমি? ফিতাকৃমি। তো অনেকের জন্য এটা মনে রাখা কষ্টকর, বাট আমার বান্ধবীর জন্য তোমাদের এটা মনে রাখা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমার বান্ধবীর জন্য এটা মনে রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমার বান্ধবীর জন্য দোয়া করে দেবে এর জন্য বেশি বেশি করে। কিভাবে মনে রাখা সহজ হবে সেটা একটু দেখাচ্ছে এখন। আগে সুন্দর একটা ছবি বের করে নিই। হ্যাঁ, এই ছবিটা, এইটাই খুঁজতেছিলাম। ওকে, খুবই লুকিং গর্জিয়াস, খুব সুন্দর লাগতেছে এটা। তো এইগুলো কিন্তু হলো তোমার হলো, এই যে তোমার হলো হুক, আর এইগুলো হলো তোমার হলো সাকার, ঠিক আছে। তো কিভাবে কিভাবে হলো সেটা দেখাই। দেখো, তো টেনিয়াসোলিয়াম এবং আহ, 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 এই টেনিয়াসোলিয়ামের যে বাংলা নামটা সেটা হলো কি, ফিতাকৃমি। তো এটা মনে রাখা খুবই সহজ বুদ্ধি। আমার বন্ধু তানিয়ার চুলে ফিতা, আমার বন্ধু তানিয়ার চুলে ফিতা। তো তানিয়ার চুলেই তো ফিতা থাকবে, অন্য কারো চুলে তো আর ফিতা থাকবে না, ঠিক আছে। আর যকৃৎ কৃমিকে বলা হয় তোমার হলো ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা ওটা আমরা শিখবো। ফ্যাসিওলা হেপাটিকা, হেপা শব্দ হলো যকৃৎ। হেপা শব্দ হলো কি, যকৃৎ। হেপা শব্দ হলো কি, যকৃৎ, মাথায় রাখো। হেপা মানে হলো যকৃৎ। তো তার মানে ফ্যাসিওলা হেপাটিকা মানে হলো যকৃৎ কৃমি, সেটাকে মিন করা হয়, অর্থাৎ যকৃৎ। দেখো হেপা, এইসিপিএ, হেপা মানে হলো যকৃৎ। ওইখান থেকে আছে ফেসিয়াল হেপাটিকা। সো এটা অবশ্য ফেসিয়াল হেপাটিকা না, এটা কিন্তু টেনিয়া সোলিয়াম। এই যে বানানটা এরকম, টিএই, টে এন আই এ, টেনিয়া, তারপর সোলিয়াম, SOLIUM, টেনিয়া সোলিয়াম। এটা হলো তার বৈজ্ঞানিক নাম। বাংলায় বলে কি, ফিতা কৃমি। ফিতা কৃমি, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে ফিতা কৃমি, টেনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি, এই যে আমার বন্ধু তানিয়া। তো আমার বন্ধু বান্ধবী তানিয়ার চুলের ফিতা। তো চুলেই তো ফিতে থাকে, তাহলে তানিয়ার চুলেই তো ফিতে থাকবে নাকি। এই জন্য টেনিয়াসিলিয়াম হলো, ওর বাংলা নাম হবে কি হবে, ফিতাকৃমি হবে। এটা মনে থাকবে আশা করি। ওকে, ওকে, যাই হোক। তাহলে ফিতাকৃমি নিয়ে কথা বলতেছি আমরা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বৈজ্ঞানিক নামটা দেখে নিও আর কি। টিনিয়া শব্দ হলে হলো তোমার ফিতা। টিনিয়া মানেই হলো ফিতা, গ্রিক শব্দ এটা। গ্রিক শব্দ টিনিয়া মানেই হলো ফিতা, এই যে এরকম।
TAINIA, টেইনিয়া মানে হলো গ্রিক শব্দ, টেইনিয়া মানে হলো কি ফিতা, এটা মানেই হলো ফিতা। তো এইখান থেকে কিন্তু ফিতাকৃমি শব্দটা আসছে বা টেনিয়া সিলামটা এসেছে আর কি। তো যাই হোক, না না, অনেক সুন্দর দেখতে, পেতনির মতো না। যাই হোক, এবার আসো টেনিয়াসিলামের শ্রেণী বিন্যাস নিয়ে আমরা আলোচনা করবো আর কি। টেনিয়াসিলামের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব। ওকে, টেনিয়াসোলিয়ামের শ্রেণী বিন্যাস। টেনিয়াসিলামের শ্রেণী বিন্যাস, তো শ্রেণী বিন্যাসে যা যা শিখবো, প্রথম হলো ফাইলাম, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, ফাইলাম। তারপরে ক্লাস, ক্লাস ক্লাস হলো সিস্টোডা, সিস্টোডা, ক্লাস হলো সিস্টোডা। ওকে, তারপরে ক্লাসের পরে হলো অর্ডার, অর্ডার অর্ডার হলো তোমার হলো ইউ টেনি টেনই টেনি টেনইডা, ঠিক আছে, কঠিন একটু, টেনয়েডিয়া, দেখো টেনয়েডিয়া, তিনটা অংশে কিন্তু ভাগ, টেনয়েডিয়া, টেনয়েডিয়া, তিনটা অংশে কিন্তু ভাগ, টেনয়েডিয়া, ঠিক আছে। এবার সব ফ্যামিলি, ফ্যামিলি তো নাই, ফ্যামিলি কোনো বালাই নাই। এবার আছে কি জেনাস, জেনাস জেনাস হলো টেনিয়া, TAENIA, টেনিয়া। আর স্পেসিসটা কি এখানে লিখে দিচ্ছি, স্পেসিস, স্পেসিস টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম। ওকে, এই হলো পুরো শ্রেণী বিন্যাস হয়ে গেল আর কি। তো একটু দেখে নাও আর কি। আহ, এটা কি গত বছরে আসছে শিমুল? গত বছর কি এটা আসছে, এখান থেকে শ্রেণী বিন্যাস কি আসছে? আমার মনে হয় চলে আসছে, অথবা ইম্পর্টেন্ট না, যে কারণে আমি এটা বাদ দিছি। আমরা একটু দেখি গত বছরে আসছে কিনা। উফ, অবস্থা একদম খারাপ। আমার বন্ধু তানিয়া, দেখো আসছে কিনা। টেনিয়া সেলেমের জীবনচক্র, এটা এসেছে 2000, ওই রে, না এটা আসে নাই। 2024 সালে যে প্রশ্ন আর কি, সেখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা না, ওকে। 2024 সালে কোন প্রশ্নটা আসছে আমরা একটু দেখি। তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ সহ এখানড্রোমাটা পর্বের শ্রেণীবিন্যাস করো। তার মানে এখানড্রোমাটার শ্রেণীবিন্যাসটা এসেছে, এসেছে যদি ইম্পর্টেন্ট মনে করি অবশ্যই শ্রেণীবিন্যাস বরাবর আমি। তো এসে আসছে হলো মলাস্কার শ্রেণীবিন্যাস হচ্ছে 23-এ, 22-এ আসছে হলো পরিফেরা শ্রেণীবিন্যাস। তোমাদের কি শ্রেণীবিন্যাস কি বাদ দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা, 2020 সালে
শ্রেণীবিন্যাস আসলে প্লাটিনাম দিচ্ছে। ওকে, ঠিক আছে। সো যদি মনে করি ইম্পর্টেন্ট তাহলে নেক্সট ক্লাসে করে দেবো। ওকে, যাই হোক। কি সেরা ছিল। ওকে, তো যাই হোক, তো আজকে আমরা এই পর্যন্ত রেখে দেবো আর কি। তো আমরা শ্রেণীবিন্যাসগত অবস্থান শিখে ফেললাম আর কি। আগামী ক্লাসে আমরা ক্লাসিফিকেশন পড়ি অথবা টেনিয়াসেলিয়াম এর বহি অঙ্গ সংস্থান পড়ি, সেটা আমরা পড়বো। এই যে তাদের হুক টুক যাই থাকুক না কেন সব আমরা ডিটেলস আলোচনা করবো। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এসে থাকে আর কি প্রায় সময়। সো এটা আমরা আলোচনা করবো। সো যাই হোক, কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টস করে জানাও, কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা এখন রেখে দেবো। দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পা ব্যথা করছে একদম। ওকে, সকলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, যাই হোক, তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো। কোনো সমস্যা নেই, ভেরি গুড। ওকে ওকে। সো আমরা এক্সক্লুসিভলি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে প্রতিটা জিনিসকে রিপ্রেজেন্ট করে করে দেখে দেখে পড়ানোর চেষ্টা করেছি আর কি। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে কি বলছো হুমায়রা, সমস্যা নেই, অনেকদিন পর লাইভ ক্লাস করলাম, ভালো লাগছে, ভেরি গুড। নিয়মিত লাইভ ক্লাস করার চেষ্টা করবো। এখন পড়াশোনা সব সিরিয়াস হয়ে যায়, সামনে পরীক্ষা না, 1.5 মাস পরে কিন্তু পরীক্ষা হবে, মাথায় রেখো আর কি। একদম জুলাইয়ের ধরো 1 তারিখ থেকে পরীক্ষা। ওকে, তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।